প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আমি যে বিষয়টির উপর পাঠদান করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় 11, তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আসবে তথ্যটা কি? কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে আমরা তথ্য বলবো। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের বাসায় কে কে থাকেন, তাহলে অনেকে উত্তর দিবেন যে মা বাবা, ভাই বোন, দাদা দাদি ইত্যাদি। তাহলে এই ধরনের তথ্যগুলোকে আমরা বলবো পারিবারিক ভিত্তিক তথ্য। এই তথ্যগুলো যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটি অবশ্যই হবে পরিসংখ্যান। এটি হচ্ছে তথ্য। আসি এবার উপাত্তের বিষয়টা আমরা একটু আরো সুন্দর করে বলতে পারি যে উপাত্ত হচ্ছে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো কে উপাত্ত বলে। যেমন অষ্টম শ্রেণীতে 25 জন শিক্ষার্থীর একটি গণিতের নম্বর দেওয়া আছে। গণিতের নম্বর যেমন 20, 25, 60, 30, 15 ইত্যাদি। এই তথ্য একটি ঘটনা, গণিতের নম্বর, আর তথ্য হচ্ছে এটা ঘটনার একটি তথ্য। 20 নম্বর, 15, 25 নম্বর, 60 নম্বর এবং 30 নম্বর এবং 15 নম্বর প্রাপ্ত নম্বরগুলো আমরা সংখ্যায় প্রকাশ করছি। এই সংখ্যা এরা হচ্ছে এক একটি উপাত্ত। এই অনেকগুলো উপাত্ত যখন একত্রে থাকে তাহলে আমরা সেটাকে বলবো উপাত্ত সমূহ। এই উপাত্ত সমূহগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কাকে বলি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে যে উপাত্তগুলি পাওয়া যাবে সেটাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। আর যদি উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে তাহলে এলোমেলো থাকা অবস্থায় উপাত্ত সমূহকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। এই বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা যদি বিন্যস্ত উপাত্তে পরিণত করতে চাই তাহলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গণসংখ্যা নিবেশনের সারণী। এই গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করব। এই গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করতে গেলে 4টি বিষয় আমাদের অবগত হতে হবে। একটি হচ্ছে পরিসর, একটি শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি, একটি হচ্ছে টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তো আমি এখানে এগুলো উপাত্ত এখানে নির্ধারণ করেছি। সেটা হচ্ছে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। এখানে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর
ইনক্লুড করেছি। এটি হচ্ছে একজনের গণিতের নম্বর হচ্ছে 25, 45, 40, 20, 35, 30, আবার 35, 40, 41, 46, আবার 20, এভাবে উপাত্তগুলি দেওয়া আছে। এই উপাত্তগুলো থেকে তাহলে লক্ষ্য করছো যেখানে উপাত্ত সমূহগুলো এলোমেলোভাবে সাজানো আছে, তাহলে এটি একটি অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত সমূহকে বিন্যস্ত উপাত্তে পরিণত করব। এভাবে পরিণত করার জন্য আমাকে সর্বপ্রথম এখানে নির্ধারণ করতে হবে যে সর্বনিম্ন সংখ্যা কোনটি। এখানে সর্বনিম্ন সংখ্যা কত সেটি নির্ধারণ করতে হবে। সর্বনিম্ন সংখ্যা এই উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা 20, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50। তাহলে সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আমরা এ থেকে পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করার জন্য আমাদের পরিসর ইজ ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা, মানে অর্থাৎ সর্বোচ্চ উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা, উপাত্ত সমূহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা আমরা এখানে নির্ধারণ করছি। একটা হচ্ছে 50, একটা হচ্ছে 20। তাহলে 50 বিয়োগ হচ্ছে 20 যোগ হচ্ছে 1। এটা পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সে অনুযায়ী আমরা 50 বিয়োগ 20 যোগ 1 বসে আমরা এখানে 31 আমরা যোগ বিয়োগ করে 31 পেলাম। এখন এই শ্রেণীর সংখ্যা গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করতে গেলে পরিসরের পর আমাদের কিন্তু শ্রেণী ব্যাপ্তি দরকার, শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানটুকু কতটুকু হবে, কত হবে, কোন সংখ্যাটা তুমি নির্ধারণ করবে সেটা কিন্তু নিজেই ডিসাইড করবেন। নিজে নিজে যে কোনো ব্যবধান তুমি ধরতে পারো। সাধারণত 10 কিংবা 5 ধরলে আমাদের বেশি সুবিধা পাই, আমরা বেশি সুবিধা পাই। এই জন্য আমরা 5 অথবা 10 ধরে নিতে পারি। তাহলে যদি আমি 5 ধরি তাহলে ধরে নিলাম শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এখানে 5। এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা এখন শ্রেণী সংখ্যা নির্ধারণ করব। শ্রেণী সংখ্যা নির্ধারণের সূত্রটি হচ্ছে শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আমরা এর আগে পরিসর কত পেলাম, পরিসর পেয়েছি হচ্ছে 31, শ্রেণী ব্যবধান ধরে নিলাম 5। 31কে আমরা 5 দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে ভাগফল হবে 6.2। এখানে শ্রেণী সংখ্যা কখনো ফ্র্যাকশন হতে পারে না, অর্থাৎ দশমিক অংশ হতে পারে না, এটিকে সবসময় পূর্ণ সংখ্যায় রূপদান করতে হবে। এখন পূর্ণ সংখ্যায় রূপদান করার জন্য 6.2টাকে আমরা 7 শ্রেণী সংখ্যা নির্ধারণ করব, 7টা শ্রেণী সংখ্যা। এখন এই 7টা শ্রেণী সংখ্যায় গণসংখ্যা নিবেশনের সারণী থেকে শ্রেণী ব্যক্তি আমরা নির্ধারণ করতেছি 7। এই উপাত্তগুলিকে 7টা শ্রেণী সংখ্যায় ভাগ করব। এখন 7টা শ্রেণী সংখ্যায় ভাগ করতে গেলে সর্বনিম্ন সংখ্যা যেটা, সেখান থেকে আমরা শুরু করব। শ্রেণী ব্যবধান যেন 5 হয় সেইভাবে আমরা সাজাবো। এখানে শ্রেণী ব্যবধান 5-এর জন্য আমরা এখানে 20 থেকে 24, 20 থেকে 24 যদি আমরা শ্রেণী ব্যাপ্তিতে নেই 20 থেকে 24, তাহলে শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদের 5 আমরা পাবো। তাহলে শ্রেণী 20 থেকে 24, তারপর 24-এর পর 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। এই নিয়ে মোট শ্রেণী সংখ্যা হচ্ছে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 7টা শ্রেণী সংখ্যা আমরা এখানে তৈরি করলাম। এখন এখান থেকে টালি সংখ্যা নির্ধারণ করতে হবে। এখন টালি সংখ্যাটাকে তোমরা কিভাবে নির্ধারণ করবেন, টালি সংখ্যাটাকে নির্ধারণ করার টালি চিহ্ন কিভাবে নির্ধারণ করবেন, টালি চিহ্ন নির্ধারণ করার জন্য এখানে 20 থেকে 24 পর্যন্ত এই শ্রেণী ব্যাপ্তিটাতে কোন কোন সংখ্যাটা আছে
সেই সংখ্যাটা আমরা এখন চিহ্নিত করব। 20 থেকে 24 আমরা উপরের যে অবিন্যস্ত উপাত্তগুলি আছে সেই উপাত্তগুলির মধ্যে 20 থেকে 24 পর্যন্ত সংখ্যা আছে 20 আর 20, মোট হচ্ছে কয়টা? দুইটা। এই জন্য আমরা 20 আর 20 নিয়ে 1 আর 1 2 দুইটা আছে, এই জন্য দুইটা টালি চিহ্ন দিলাম আমরা যে 1 1 দুইটা সংখ্যা, জয়টা সংখ্যা কাটবো তো এটা টালি চিহ্ন ব্যবহার করব। এখানে দুইটা সংখ্যা কাটলাম, এই 20-এর জন্য একটা টালি চিহ্ন, এই 20-এর জন্য হচ্ছে একটা টালি চিহ্ন, তাহলে টালি চিহ্ন এখানে দুইটা। এবার আসবো 25 থেকে 29। 25 থেকে 29 পর্যন্ত কয়টা সংখ্যা এই শ্রেণী ব্যক্তির মধ্যে আছে, কোন কোন উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো আমরা নির্ধারণ করব। এখানে 25 থেকে 29, 25 একটি সংখ্যা, 25 থেকে 29-এর মধ্যে আবার একটি 25 আছে, তাহলে 25 আর 25 দুইটাও 30 থেকে 34 এর মধ্যে কোন কোন উপাত্তগুলি আছে সেগুলো আমরা ডিসাইড করে এইভাবে টালি চিহ্ন আমরা ব্যবহার করব। এই টালি চিহ্ন ব্যবহার, তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি উপাত্তগুলোর মধ্যে 30 থেকে 34 পর্যন্ত সংখ্যা আছে চারটি টালি চিহ্ন দিছি, এবং 35 থেকে 39 পর্যন্ত উপাত্ত আছে দুইটি, 40 থেকে 44 পর্যন্ত উপাত্ত আছে চারটি, 45 থেকে 49 পর্যন্ত উপাত্ত আছে 5টি, 50 থেকে 54 পর্যন্ত উপাত্ত আছে একটি। এই চিহ্নগুলো, টালি চিহ্নগুলোকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটি কিন্তু ঘটন সংখ্যা হয়। তাহলে এখন টালি 1 আর 1 2 সংখ্যায় লিখলাম 2, 1 আর 1 2 সংখ্যায় লিখলাম 2, তারপরে 4, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 1, তাহলে মোট, আর মোট করতেছি, মোট হচ্ছে টালি চিহ্ন, মোট হচ্ছে এখানে হচ্ছে টালি চিহ্নের যোগফল 20 আর ঘটন সংখ্যার যোগফল 20, এই দুইটি সংখ্যা কিন্তু মিলে যাবে। আমরা শুরুতেই বলেছি এখানে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের কথা বলেছি, এই জন্য এই ঘটন সংখ্যা আমাদের অবশ্যই 20 মিলে যেতে হবে। তাহলে আমরা এইভাবেই গণসংখ্যা নিবসনের সারণী তৈরি করতে পারবো। এই গণসংখ্যা নিবসনের সারণীর শুরুতেই আমি বলেছি যে গণসংখ্যা নিবসনের সারণীর অর্থ হচ্ছে অবিন্যস্ত উপাত্তগুলিকে বিন্যস্ত উপাত্ত করার একটি প্রক্রিয়া, নাম হচ্ছে গণসংখ্যা নিবসনের সারণী। এই গণসংখ্যা নিবসনের সারণী থেকে আমরা বিভিন্নভাবে গড়, মধ্যক, প্রচুরক আমরা নির্ণয় করতে পারবো। তার মধ্যে এখানে আমি শুরুতে একটি বিষয় আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এখন কেন্দ্রীয় প্রবণতাটা কি জিনিস সেটি আগে আমরা তোমাদেরকে দেখাব। কেন্দ্রীয় প্রবণতার জন্য তোমাদেরকে প্রথমেই যে উপাত্তগুলি থাকবে সেই উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পাবো যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি এগুলোকে আমি সাজাই, তাহলে প্রথমে বলি মানের ঊর্ধ্বক্রম অনুসারে এটা 20, তারপরে 20, 25, 25, তারপরে 30, 30, 35, 35, এক 1 2 3, তিনটা 30 আছে এখানে, 30, 35 আছে দুইটা, 35 চলে এসে 35, 35, তারপরে আসে 40, 40, 40, 30, আর একটা 30 আছে, 30 হচ্ছে এখানে, 35, 35, 40, 40, 40, 40,
41, 42, 42, 45, 45, 45, 45, 46, 46, 47, 50। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এখানে 20টি সংখ্যা আছে। 20টি সংখ্যার মাঝামাঝি সংখ্যা কোনটা? 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর সংখ্যা, এই দুটি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 9 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে তাহলে 19তম এবং 20তম সংখ্যা, এই দুইটি হচ্ছে আমাদের 9 এবং 10তম সংখ্যা। এই দুইটি সংখ্যার মধ্যেই আমাদের এখানে পঞ্জীভূত মান আমরা পাবো। কেন্দ্রীয় প্রবণতা বোঝানোর জন্য এখানে কেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্র হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে কেন্দ্র। এটা কেন কেন্দ্র বলতেছি? এখানে হচ্ছে মধ্যবিন্দুতে মানগুলো আছে। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে যে পঞ্জীভূত হয়, কেন্দ্রের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। এই কেন্দ্রীয় মান উপাত্ত সমূহের প্রতিনিধিত্বকারী সংখ্যা, এই প্রতিনিধিত্বকারী সংখ্যা হচ্ছে এরা দুজন, একটি হচ্ছে 35 অথবা 40 হতে পারে। এই প্রতিনিধিত্বকারী সংখ্যা যারা প্রতিনিধিত্বকারী সংখ্যা যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। এখন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে গেলে এই দুইটি সংখ্যার সাহায্যে আমরা করব। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি হচ্ছে গড়, মধ্যক, পরিচলক। এখান থেকে আসি গড় কি জিনিস, গড়, মধ্যক আর একটা হচ্ছে প্রচুরক। এখন মধ্যক যদি আমরা বের করতে চাই এই উপাত্তগুলোর মধ্যে, আমরা আসি মধ্যক বের করব। প্রথমে আসি মধ্যক। মধ্যক কিভাবে বের করব? এখন উপাত্তগুলি কয়টা উপাত্ত আছে এখানে লক্ষ্য করবো যে আমরা উপাত্ত আছে মোট হচ্ছে 20টা। আমরা এন এর মান ধরবো 20টা। এন এর মান হচ্ছে এখানে 20, মোট উপাত্ত হচ্ছে এন, এন ইজ ইকুয়াল টু 20 অর্থাৎ 20। এই 20 মধ্যক দিয়ে, এখন 20 যেহেতু এন এর মান যেহেতু জোড়, এখানে আমরা যদি মধ্যক বের করতে চাই তাহলে এখানে মধ্যক নির্ণয়ের এখানে সূত্রটি হচ্ছে মধ্যক ইজ ইকুয়াল টু n/2 ও n/2 প্লাস এত ও এততম সংখ্যার যোগফল ভাগ 2। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 20। তাহলে n/2 মানে বোঝাচ্ছে যে 20 ভাগ 2 সমান হচ্ছে 10। তাহলে 10তম সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। 10তম সংখ্যা হচ্ছে এখানে 10তম সংখ্যা হচ্ছে আমাদের 35। আর এখানে আরেকটা হচ্ছে n ভাগ 2 যোগ 1 সমান হচ্ছে তোমার 20 যোগ ভাগ 2 যোগ 1, তাহলে হচ্ছে 11তম। তাহলে 11তম সংখ্যা 40। তাহলে 10তম সংখ্যা হচ্ছে 35 যোগ 40 ভাগ 2, তাহলে আমরা এখানে পাবো 10, এখানে হচ্ছে 5 75 ভাগ 2, তাহলে এখানে হচ্ছে
75/2 হলে কত হবে? এখানে 75 মানে 37.5, তাহলে 37.5 এখানে আছে মধ্যকটা, এই দুইটি সংখ্যার গড় হবে। এই দুটি সংখ্যার গড়, একটি হচ্ছে আমাদের 10তম সংখ্যা, আর একটি হচ্ছে 11তম সংখ্যা। এই 11তম সংখ্যা আর 10তম সংখ্যা মিলে আমরা এখানে মধ্য করব। আর প্রচুরক মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সাজার পর দেখব যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহার হয়েছে। এখানে আমরা লক্ষ্য করতেছি উপাত্তগুলির মধ্যে 30 সংখ্যাটি সর্বাধিকবার ব্যবহার হয়েছে। 30 সংখ্যাটি 1 2 3 4 4বার ব্যবহার হয়েছে। সুতরাং এখানে প্রচুরক হচ্ছে 30। উপাত্ত সমূহগুলোর মধ্যে যে উপাত্তগুলি সর্বাধিকবার ব্যবহার হবে সেই উপাত্তগুলিকে বলা হচ্ছে প্রচুরক। সেই উপাত্তগুলোর প্রচুরক হিসেবে চিহ্নিত হবে। তাহলে এখানে প্রচুরক, এখানে সবগুলি আছে। এখানে 45 আছে 3বার, 35 আছে 2বার, 40 আছে 2বার, তার মধ্যে 30 আছে 4বার। তাহলে 30 এখানে প্রচুরক। এরপর আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পাইচিত্র। পাইচিত্র সম্পর্কে আলোচনা করতে গেলে আগে পাই কি এই বিষয়ে আগে আমাদের অবগত হতে হবে। তাহলে পাই আমরা আসি যে পাই জিনিসটি কি বিষয়। পাই এটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্তের পরিধি, এটা হচ্ছে পরিধি 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 আর এটা হচ্ছে আমরা যদি এটি কেন্দ্র বলি তাহলে এটি পর্যন্ত এটা হচ্ছে ব্যাস। এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাস। তাহলে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে পাই বলি। বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাস, ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত হচ্ছে পাই। তাহলে এখন আসুন পাই দেখতে কিরকম। পাই এটা যদি বৃত্ত হয়, এটা কেন্দ্র, তাহলে এটা দিয়ে এটা টানলাম, এটা দিয়ে এটা টানলাম, এটা থেকে এটা টানলাম, প্রত্যেকটা এক একটি অংশ দেখতে পাই এর মধ্যে, এই জন্য এটাকে বলা হচ্ছে পাইচিত্র। এই পাইচিত্রের জন্য আমি একটা অঙ্ক এবারে একটা দেখাবো যে বিভিন্ন দুর্ঘটনায় একটা দুর্ঘটনাজনিত শক, দুর্ঘটনা, আর একটা হচ্ছে মৃত্যুর শোক। এটা আছে বাস, ট্রাক, কার, নৌযান। 450, 250, 350, 250, 150, মোট হচ্ছে 1200 জন। তাহলে একটি পাইচিত্র আমরা দেখাবো। তো পাইচিত্রের জন্য আগে আমাদের কোন পরিমাপ কোন বাস দুর্ঘটনায়, তারপরে কি দুর্ঘটনায়, বাস দুর্ঘটনায় মৃত্যু 450 জনের, এতজনের জন্য কোন 450 ভাগ হচ্ছে 1200 গুণন 360,
সম্পূর্ণ পরিধি বৃত্ত একবার এক চক্র আবর্তন করলে 360 ডিগ্রি কোণ আবর্তিত হয়। তাহলে এখানে হচ্ছে 135 ডিগ্রি। তারপরে এবার আসো ট্রাক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। ট্রাক দুর্ঘটনায় কতজন? 150 জনের জন্য কোণ 350 360, তাহলে হবে কত? 105 ডিগ্রি। তারপরে কার দুর্ঘটনায় মৃত্যু কতজন? এতজনের জন্য কোণ 250 ভাগ 1200 গুণন 360 ডিগ্রি। প্রত্যেক ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। নৌযান মৃত্যুর এতজনের জন্য কোণ 150 ভাগ 1200 গুণন 360, তাহলে হচ্ছে 45 ডিগ্রি। এই কোণগুলোকে আমরা পাইচিত্রের মাধ্যমে দেখাবো। পাইচিত্র দেখাতে গেলে আমরা একটা দেখি, এখানে একটা চাঁদা আছে, চাঁদার সাহায্যে আমরা এটাকে দেখাতে পারি কিনা। এটা একটা চাঁদার সাহায্যে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রথমত আমরা চাঁদার সাহায্যে এখন 135 ডিগ্রি দেখাবো। 135 ডিগ্রি চাঁদাটাকে আমরা মোটামুটি কেন্দ্রে রাখবো, যে কেন্দ্র। কেন্দ্র থেকে 135 ডিগ্রি, 135 ডিগ্রি 10 20 30 35 ডিগ্রি। যদি উল্টো ধরি তাহলে একটু বেশি ভালো হয়। 35 ডিগ্রি, 135 ডিগ্রি, 35 ডিগ্রি থেকে এখানে 135 ডিগ্রি কোণের জন্য চাঁদার সাহায্যে সুন্দর করে দেখবে, চাঁদার সাহায্যে যে কেন্দ্র থেকে যেটা আমরা পরিমাপ করেছি সেটা আমরা যোগ করে দিব। যোগ করে দিলাম। এটা হচ্ছে 135 ডিগ্রি, এটা হচ্ছে বাস, এই এরিয়াটা হচ্ছে বাস। আর একটা আছে, এটা হচ্ছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি যদি 100 ডিগ্রি, 105 ডিগ্রি যদি বলি, তাহলে এটা হচ্ছে 10 20 30 100 105 ডিগ্রি হচ্ছে এই জায়গায়। উল্টে ধরি, তাহলে এখানে উল্টে ধরলে 10 থেকে চলে এসছে। তাহলে 105 ডিগ্রি হলে আমরা এটা বলবো 105 ডিগ্রি হচ্ছে তোমার এই অবস্থাটা। তাহলে 105 ডিগ্রির জন্য আমরা বলি 105 ডিগ্রির জন্য তাহলে 105 ডিগ্রি, যেটা 105 ডিগ্রি হচ্ছে ট্রাক, এটা হচ্ছে কার, এটা হচ্ছে নৌযান। এই হচ্ছে মোটামুটি পাইচিত্র। বৃত্তের সাহায্যে দেখতে হবে। এটা হচ্ছে ইহাই নির্ণয় পাইচিত্র, ইহাই নির্ণয় পাইচিত্র। ওকে, আজকে এই পর্যন্ত।
সকলকে ধন্যবাদ।